বাট ছি বাবা ছি, তুমি আমাদেরকে ছোট করে দিলে। এই না 1 লাখ টাকা। আচ্ছা, ওরা না বলছে ওদেরকে 1 লাখ টাকা দিলে ওরা মামলা তুলে নেবে। ভিক্ষা দিচ্ছ? পরিবারকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোদেরকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বল? ভাইয়া, আরে আচ্ছা, আয় বোন বস। ভাইয়া ও হচ্ছে আবির, ওর কথাই বলেছিলাম তোমাকে। বস। হ্যালো, বস। হ্যাঁ, এই 2 কাপ কফি দিয়ে যাও তো। তো কি অবস্থা? তোমার কথা মিশা আমাকে অনেকবার বলেছে, তোমার কোনো চাকরি নেই, ভাড়া বাড়িতে থাকো, খুব অভাবের সংসার, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বোন মিশরাত তোমাকে খুব ভালোবাসে। তুমি বাসো তোমার বোনকে ভালো? হ্যাঁ ভাইয়া, আমি মিশরাতকে অনেক সুখে রাখবো, কখনো অযত্ন হতে দিব না, এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারে। কিন্তু কিভাবে? আমার বোন সপ্তাহে 2 বার ভালো ভালো 5 স্টার হোটেলে গিয়ে চিকেন ডোমেস্টিক খায়। তুমি পারবা তাকে এটা খাওয়াতে? পারবা না। সে আমার বাড়িতে থাকে রাজরানীর মতো, এসি রুমে ঘুমায়, 2জন কাজের লোক আছে তার টেক কেয়ার করার জন্য। তুমি কিভাবে তাকে ভালো রাখবে, কিভাবে যত্ন রাখবে আমাকে বলো? ভাইয়া এসব কি বলতেছো তুমি? আহ, আমি তো আমির সাথে কথা বলছি, আমি ওকে প্রশ্ন করছি, ও আমাকে উত্তর দিবে, তাই না? তো আবির, তুমি হয়তো বা ভালোবাসার দোহাই দিয়ে মিশাতকে তোমার বাড়িতে নিয়ে যাবা, সে গরমে কষ্ট করবে, নিজের ছোট ছোট শখগুলা কোরবানি করবে, এটা থেকে তোমার বিবেক নাড়া দিবে না? তোমার কাছে কি মনে হবে না তুমি তার সাথে এটা অন্যায় করছো? আপনি আমাকে মেনে নেবেন না, এটা সহজভাবে বললেই হতো। মিশরাত হয়তো এখন আমাকে ভালোবেসে কষ্ট করে আমার সাথে সংসার করবে, কিন্তু একটা সময় আমি আমার সাধ্যমতো মিশরাতকে সুখে রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া। হ্যাঁ, বসো না, কথাই পেশে পড়ো না, বসো বসো। আরে বসো বসো। দেখো, তোমাকে আমি প্রথমেই বলেছি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বোনের ভালোবাসা। আমার বোন তোমাকে ভালোবাসে, সেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, তোমার থেকে মিশাতে আলাদা করার কোনো ইচ্ছা আমার নেই। তোমার থেকে মিশাতে আলাদা করলে মিশা যতটা কষ্ট পাবে তার সাথে বেশি কষ্ট আমি পাবো। তা আমার বোন কষ্ট পাক এমন কোনো কাজ আমি করবো না। আমার বোনকে আমি খুব ভালোবাসি। তবে তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। কি অফার? আমি তোমাকে একটা বাড়ি গিফট করবো। ওই বাড়িতে চাকর বাকর থেকে শুরু করে এসি পর্যন্ত সবকিছু থাকে। সাথে তোমাকে আমি আমার এই কোম্পানির এমডি হিসাবে জয়েন করাবো। কিন্তু শর্ত হচ্ছে, ওই বাড়িতে তুমি আমার বোন মিশরাতকে নিয়ে একা থাকবে। তোমার পরিবারকে তোমার ছাড়তে হবে, যাতে করে আমার রিলেটিভরা জানতে পারে এই বাড়ির মালিক তুমি। তুমি একা, পৃথিবী তোমার কেউ নেই। তোমার পরিবারের সাথে তোমার সম্পূর্ণ সম্পর্ক ত্যাগ করতে হবে। যদি তুমি এটাতে রাজি থাকো, তাহলে তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ভেবে দেখো, তুমি একটা বাড়িও পাচ্ছ, মিশরাতকেও পাচ্ছ, ভালো একটা লাইফস্টাইল পাচ্ছ, এত বড় একটা কোম্পানির মালিক হয়ে যাচ্ছ। তোমার ফ্যামিলি এত বছরে তোমাকে যেহেতু কিছু দিতে পারে নাই, আগামীতেও দিতে পারবে না। তোমার জন্য খুব ভালো একটা অফার এটা। ভেবে দেখো কি করবা। আবির, ভাইয়া এটা কি হলো? আমি যদি জানতাম তুমি আবিরকে এইভাবে অপমান করবে, তাহলে আমি এখানে কখনোই আনতাম না। কই আমি আর অপমান করলাম? আমার বোনের ভালোটাকে আমি বুঝবো না? অবশ্যই আমি আমার সেটাই করছি। ভাই হিসাবে আমার যেটা দায়িত্ব আছে সেটাই পালন করলাম। বিরক্তিকর। আমি তোমাকে একটা বাড়ি গিফট করবো। তোমাকে আমি আমার এই কোম্পানির এমডি হিসাবে জয়েন করাবো। কিন্তু শর্ত হচ্ছে, তোমার পরিবারকে তোমার ছাড়তে হবে। অল্পতেই পথ চলা
হ্যালো, আমি তোমার বাসার নিচে দাঁড়ানো, দ্রুত আসো। মানে তুমি বাড়ির সামনে, মানে রাত 1টা বাজে? তুমি আসবা নাকি আমি উপরে এসে কলিং বেল দিব? না না, তুমি দাঁড়াও, আমি আসতেছি। মিস্টার, কি করছো এত রাতে তুমি এখানে কেন? দেখো মিস্টার, আমি অনেক ভেবে দেখলাম, আমি আমার ফ্যামিলি ছাড়তে পারবো না। তোমাকে তোমার ফ্যামিলি ছাড়তে হবে না। যে ব্যক্তি একটা পরিবারকে ছেড়ে আসতে বলে, আমি সেই ব্যক্তিকেই ছেড়ে আসছি। মানে মানে আজকে আমরা বিয়ে করব, চলো। আরে রাত বাজে 1টা, এখন কাজী কোন কাজে জেগে আছে? কাজ যদি ঘুমানো থাকে না, তাহলে ঘুম থেকে তুলে বিয়ে করবো। আরে চলো। কি করতেছো? আরে আপনি কি? আপনাকে তো চিনলাম না। এই কই গো তুমি? এদিকে একটু আসো তো। কি হয়েছে? আপনি কে? আপনি নিশ্চয়ই মনির সাহেব। জি, আমি মনীষ সাহেব। আপনি কে? বেডরুমটা মেবি এদিকে। মানে আরে এই এসো তো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। আপনাকে দেখে তো আমার ভদ্রলোক বলেই মনে হচ্ছে। আপনি হুট করে এই ফ্যামিলির মধ্যে ঢুকে কথা নাই, বার্তা নাই, বাড়িঘর ঘুরে ঘুরে দেখছেন। এটা কোন ধরনের ভদ্রতা বলুন তো? আব্বু, পুলিশকে ফোন দিব? হ্যাঁ, দে, এক্ষুনি দে। পুলিশকে কল দিতে হবে না, দরজা খোলো, আমার পরিচয় পেয়ে যাবা। মাসিলা, দেখ তো কে আসলো। তোমার আবির, এসব কি? তোর সাথে মেয়েটা কে? আম্মু, ওর নাম মিস্টার, ওকে আমি বিয়ে করেছি। মানে কি কস? কখন কি হইলো? বাকিটা আমি বলছি। এই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছেন, ওর আপন বড় ভাই আমি। টিএস লিমিটেড কোম্পানির নাম তো অবশ্যই শুনেছেন, আমি সেই কোম্পানির মালিক। আপনি সেই ওয়ারেন ওসমান? আব্বু, উনি তো 100 কোটি টাকার মালিক। সোনার টুকরো একটা ছেলে জন্ম দিচ্ছেন আঙ্কেল। ওকে আমি অফার করেছিলাম 100 কোটি টাকার কোম্পানি লিখে দিব, বিনিময়ে আপনাদেরকে ছাড়তে হবে। ও 100 কোটি টাকা ছুঁড়ে ফেলে আপনাদেরকে বেছে নিয়েছে। এর থেকে ভালো বাতো আমি কোথায় পাবো বলেন আঙ্কেল? যে ছেলেটা এতটা সৎ হতে পারে, ওই ছেলের পরিবারটা কতটা সৎ হতে পারে এটা নিশ্চয়কে দেখার জন্য আসলাম। ওরা গতকাল রাতে পালিয়ে বিয়ে করেছে, তো আমি আসলাম আমার বোনটাকে আপনার হাতে তুলে দিয়ে যাওয়ার জন্য। আমার তো বাবা নেই, পরে আমি সবসময় নিজের মতো করে বড় করেছি, কখনো কোনো কষ্ট দিইনি। আমার বোনটাকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম আঙ্কেল। নিজের মেয়ে মনে করে সবসময় খেয়াল রাখবেন। ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার কত স্বপ্ন আছিল, আমি আমার বোনের মেয়ে রাইসার সাথে তোরে বিয়া করামু, আর তুই নিজে নিজে বিয়া করে নিয়ে আসলি। আহা রাইলা, বিয়ে যখন হয়েই গেছে তখন মেনে নাও না, ওকে বৌমাকে বরণ করে নাও। তোমাদের বউ তোমরাই বরণ করো। বৌমা, তুমি কিছু মনে করো না। তোমার শাশুড়ি মা একটু রাগী, তবে মনটা কিন্তু অনেক ফ্রেশ। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? ভাবিকে নিয়ে ভিতরে যা। বাবা, আপনার চা। কি ব্যাপার মা, তুমি চা বানিয়ে নিয়ে আসলে? তোমার শাশুড়ি মা তো ছিল। মা তো ছাদের গাছে পানি দিচ্ছে, আর প্রতিদিন তো মায়ের হাতে চাই খান, মেয়ের হাতে চা খেতে কি মানা আছে? কেন না, অবশ্যই খাবো।
মা, আজকে সকালে আমি যখন ভোরবেলায় নামাজ পড়তে উঠি তখন দেখলাম তুমি ফজরে নামাজ পড়ছো। হঠাৎ করে না আমার মায়ের কথা মনে পড়ে গেল। নামাজ শেষে তুমি যখন কোরআন শরীফ পাঠ করছিলে কি সুন্দর আমার কাছে লাগছিল, তোমাকে বুঝাতে পারবো না। এত সুন্দর করে তুমি কোরআন শরীফ পড়তে পারো। আমার মাও ঠিক তেমনি করে কোরআন শরীফ পড়তো। আসলে বাবা, এটা আমার পুরনো অভ্যাস। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কোরআন শরীফ যদি 5 পাতা না পড়ি তাহলে আমার অন্তরে শান্তিই মিলে না। মাশাআল্লাহ। আচ্ছা মা, একটা কষ্ট মনে রেখো না, তোমার শাশুড়ি মা সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তো, তাই অনেক সময় মাথাটা গরম থাকে। তুমি দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাকে তোমার শাশুড়ি মা অনেক ভালোবাসবে। আমার তো মা বাবা নেই, বোঝার আগেই বাবা মাকে হারিয়ে ফেলেছি। ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর শাশুড়ি না, নিজের একটা বাবা মা পাবো। আমি শুধু বাবা এটুকুই চাই যে আপনাদের চরণস্থলে আমার জন্য একটুকু ঠাঁই হয়। কেন মা, আমি তো তোমার বাবা। মাশাআল্লাহ, একটা চাঁদ পাইছি আমার সংসারে। মা তুমি এক কাজ করো, এই এই টাকাটা ধরো। ধরো না, তারপরে বলছি। টাকাটা রাখো। আর আবির তো চাকরি বাকরি কিছু করে না। তুমি যখন এই সংসারে আসছো তেমন কাপড় চোপড় নিয়ে আসতে পারোনি। আজকে আবিরকে নিয়ে তুমি শপ নিয়ে যাবা। এই টাকা দিয়ে তুমি শাড়ি কিনবা, তো যা পছন্দ হয় কিনবা। আর একটা কথা মা, তোমার যখন যা লাগবে এই বাবাটাকে বলবা। আমি তো তোমার নিজের বাবার মতো, তাই না? এই মধ্যবিত্ত বাবা তোমার ইচ্ছে পূরণ করবে, যতটুকু সম্ভব পূরণ করার চেষ্টা করবে। মনে থাকবে? বাবার কাছে চাওয়ার মতো কিছুই নেই। বাবা সারা জীবন বট গাছের মতো ছায়া হয়ে থাকলেই হবে। আচ্ছা বাবা, আমি তাহলে যাই, মাকে আবার চা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো মা। বোন তুই বিশ্বাস কর, আমি তো তোর কথা দিছিলামই আবিরের লগে রাইসারে বিয়া দিমু। কই থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর। তুই আমারে ঠকাইছস। রাইসা অনেক কষ্ট পাইছে। রাইসার সাথে আবিরের বিয়ে ঠিক হওয়ার পরও তুই আবিরের অন্য জায়গায় বিয়ে করালি। ও বুঝছি, মেয়ের ভাই তো অনেক বড় লোক, পয়সাওয়ালা। বোন তুই বিশ্বাস কর, আমি ওই মেয়েরে চিনিও না। আমি তো রাইসারে আমার ফুলার বউ বানাইতেই চাইছিলাম। হইছে, আর শাক দিয়ে মাছ ডাকার দরকার নেই। তুই বোন হয়ে বোনের এভাবে ঠকাইতে পারলি, তুই আর কখনো আমারে কল দিবি না। মা, হ্যাঁ? আপনার চা। নাটক করো, নাটক ভালো হনের নাটক করো। নাটক করে সবাইরে ভুলাইতে পারলেও আমারে ভুলাইতে পারবা না। তোমার জন্য আমার আপন বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কি মনে করছো তুমি বড় লোকের মাইয়া দেখে তোমারে স্যালুট করবো? হ্যাঁ, তোমার আমি কোনোদিন মাফ করুম না। যত সব। আব্বু, আব্বু, আমার চাকরি হয়ে গেছে। কি বলিস? অনেক চেষ্টার পরে অবশেষে চাকরিটা আমি পেয়ে গেছি। তো চাকরি হয়েছে? হ্যাঁ, রায়না, রায়না, এদিকে আসো, শুনে যাও। আবিরের চাকরি হয়েছে, জলদি আসো। আবিরের চাকরি হয়েছে। সত্যি কইতাছিস বাজান? আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ আমার পোলার একটা চাকরি মিলাই দাও। আল্লাহ দিছে, শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ আম্মু, 40,000 টাকা বেতন, আরো অনেক সুযোগ সুবিধা আছে। অবশেষে আমাদের খারাপ দিনগুলো শেষ হচ্ছে, ভালো দিনগুলো আসতেছে। বিশ্বত আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ মিশাত, হ্যালো ভাইয়া, আবির কিন্তু ইন্টারভিউ দিতে বেরিয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি ওইখানে সব কল করে বলে দিচ্ছি। আর ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডের কোম্পানি, কোনো সমস্যা নেই, ওর চাকরি ওখানে হয়ে যাবে। তুই ভাবিস না এটা নিয়ে। তুমি অফিসের ওনাদেরকে বলে দিয়েছো না এই ব্যাপারটা যেন গোপন থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না বোন, ওর চাকরি হয়ে যাবে। ও কিচ্ছু জানতে পারবে না, ও সবাই জানবে যে ওর যোগ্যতা ওর চাকরি পেয়েছে। তুই এটা ভাবিস না, তুই রিল্যাক্স থাক। এই মিস্টার, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কই হারাই গেলে? আরে
কিছু না। আচ্ছা মিষ্টি? হ্যাঁ, সবাইকে মিষ্টি খাওয়ায়। আরো একটা গুড নিউজ আছে। আব্বুর অফিস থেকে আব্বুর উপরের থেকে সব অভিযোগ উঠায় নেওয়া হয়েছে, আর আব্বু কালকে থেকে অফিসে জয়েন করতে পারবো। এই যে দেখো চিঠি আসছে। দেখি দেখি। লাইলা, লাইলা, আমি যে কি খুশি হয়েছি। আল্লাহ, কতদিন পর আমার ঘরে আনন্দে ভরে উঠেছে। আমার এই বৌমা আসার পর থেকে আমার ঘরটা আল্লাহর রহমতে একদম ভরে উঠেছে। লাইলা, তোমাকে বলেছিলাম না আমার বৌমাটা হচ্ছে লক্ষ্মী। ও আসার পর থেকে দেখো কত গুড নিউজ আমি পাচ্ছি। কে তোর মন খারাপ করে আছিস কেন? আরে তোর মায়ের রাগ ভাগানো তো আমার 2 মিনিটের কাজ। তোর আনন্দ কর, আনন্দ কর। মধ্যবিত্ত পরিবারের গল্প যায় না সহজে বলা। ও সহজ সরল জীবন আমাদের, অল্পতেই পথ চলা। আচ্ছা শোনো, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আজকে বাসায় না বাড়িওয়ালা এসেছিল, 4 মাসের ভাড়া নাকি জমেছে। আবার কিছু পাওনাদারও এসেছিল বাবার সাথে কথা বলতে। দোকানেও নাকি অনেক টাকা জমা হয়েছে। বাবা শুধু মাথা নিচু করে কথাগুলো শুনছিল। আমার না দেখে অনেক খারাপ লাগছে। এই তো আর একটা মাস, স্যালারিটা পেলেই সবকিছু ক্লিয়ার করে দেবো। আচ্ছা তোমাকে একটা কথা বলি কি, আমি ভাইয়ার কাছ থেকে মিস্টার, আমি তোমাকে বলেছি আমার এসব পছন্দ না। বিয়ের আগেও বলেছি আমার পরিবারের সমস্যাগুলো আমাকেই সমাধান করতে দাও। কারো কাছ থেকে কিছু নেওয়া পছন্দ না। আচ্ছা এই পরিবারটা তো এখন আমারও পরিবার, তাই না? আমার অ্যাকাউন্টে ভাইয়া এত লাখ লাখ টাকা রেখে দিছে। এই টাকাগুলো যদি আমি আমার পরিবারের প্রবলেমের সময় যদি সাহায্য করতে না পারি, তাহলে টাকাটা আমি কি করবো বলো তুমি? মিস্টার, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমার এসব একদম পছন্দ না। তুমি এইবারের বউয়ের মতো থাকো। এমন কোনো কাজ করো না যাতে আমার শ্বশুরবাড়ির লোক আর আমার নিজের বাড়ির লোকের কাছে ছোট হতে হয়। বাবা, সিয়ামের কি কোনো খোঁজ খবর জানেন? ও তো সকালবেলা সেই যে বের হয়েছে আর তো আসে নাই, দুপুরে খেতেও আসলো না। আমি ফোন দিছি, কন্টিনিউয়াসলি নাম্বার বন্ধ পাচ্ছি। কই না তো, আমাকে কোন কল তো দেয়নি। আবির, এক কাজ কর, তুই একটা কল দে তো। আচ্ছা আমার তো সকালবেলা বইলা গেল কি জানি একটা গুড নিউজ নিয়ে আইবো। আব্বু নাম্বার তো অফ। আব্বু ছোট ভাই কই? সে আমি তো বললো কলেজ থেকে আনতে যাবে, সে তো আর আসলো না। আমি তো একাই একাই চলে আসলাম। আমি দেখছি। কি ব্যাপার, আপনার এখানে আমার বাসায় কি মনে করি? ও আপনার ছেলে? চোরের ঘরে তো চুরি হবে। মানে কি বলতে চান আপনারা? উনি এমএফপি ব্যাংকের ম্যানেজার। ওনার কাছেই শুনুন কি করেছে আপনার গুণধর পুত্র। এই যে নোটিশ, আপনার ছেলে সিয়াম আমাদের ব্যাংক থেকে 15 লাখ টাকা লোন নিছে আপনাকে নমিনি দিয়ে। তো গত 3-4 মাস যাবত একটা কিস্তি পরিশোধ করে নাই। ব্যাংক থেকে বারবার নোটিশ দেওয়ার পরেও সে কোনো রেসপন্স করে নাই। আপনাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে লোনের সমস্ত টাকা পরিশোধ করতে না পারলে আপনি এবং আপনার ছেলের নামে মামলা হয়ে যাবে। দেখুন এখন আপনারা কি করবেন। ছেলেকে তো লুকিয়ে রেখেছেন তাই না? লাভ হবে না, নাম্বার টেকিংয়ে দেওয়া আছে। নাম্বার অন করা মাত্রই ধরে ফেলবো, যেখানেই লুকিয়ে রাখেন না কেন। 3 দিন সময়, আসি। আচ্ছা সিয়াম এত টাকা লোন নিয়ে কি করলো? সিয়াম তো একদিন
ইউনিভার্সিটি কাগজ বলে আমার কাছ থেকে সিগনেচার নিছে, সেই কাগজটা কি লোন? ইচ্ছেগুলো দমকা হাওয়ায় আড়াল করে রাখি। যা করবেন তাড়াতাড়ি করবেন, ওনার অবস্থা খুব একটা ভালো না, ওনাকে বাইপাস সার্জারি করতে হবে ইমিডিয়েট। বাইপাস সার্জারি করতে কত লাগতে পারে? আমাদের হসপিটালে তো 3 থেকে 4 লাখ টাকা লাগতে পারে। আপনি আমার অফিস কলিগ হয়ে এই অল্প সময় আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিতেছেন। নীরব লড়াই যায় না তো আর দেখা, সহজ সরল